নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে একটি খবর আমি করেছিলাম যেখানে বলেছিলাম সীমান্ত পার্শ্ববর্তী এলাকায় হঠাৎ করে কিছু গজিয়ে ওঠা মসজিদ মাদ্রাসাতে ভারতের গোয়েন্দারা কিন্তু রেড করতে শুরু করেছেন এবং প্রধানত গুরুত্ব দেওয়া হয়েছে ভারত ও নেপাল সীমান্তকে, যেখানে একাধিক জায়গায় এত ইররেগুলার এবং ইল্লিগাল অ্যাক্টিভিটি তারা দেখেছেন, যাতে কিন্তু তারা একের পর এক করা অ্যাকশন নিতে বাধ্য হয়েছেন। আর এবার সীমান্তের পাশাপাশি কোস্ট লাইন এরিয়াতে ভারতের গোয়েন্দারা কিন্তু রেড করতে শুরু করলো এবং প্রথম দিনই তারা যে তথ্য আমাদের সামনে প্রেজেন্ট করলেন তা কিন্তু চমকে দেওয়ার মতো। গুজরাটের যে উপকূল অঞ্চল আছে, যে উপকূলটা অত্যন্ত সেন্সিটিভ এরিয়া, কারণ গুজরাটের একটা প্রান্তে আপনারা জানেন, অপর প্রান্তে পাকিস্তান এবং স্যার ক্রিকের অঞ্চল। ফলে দিনের পর দিন এইখান থেকে অনুপ্রবেশকারী ঢুকিয়ে দেওয়ার প্রবণতা পাকিস্তানের পক্ষ থেকে দেখা গেছে। এবং সেই পার্টিকুলার কোস্টলাইন এরিয়াতে কালকে একটি মসজিদে গিয়ে, দরগায় গিয়ে রীতিমতো চমকে গেলেন ভারতের গোয়েন্দারা। সেখানে দেখা গেল যে একটি নির্দিষ্ট দরগায় মানে বিশাল পরিমাণে অস্ত্র তারা মজুত করে রেখেছেন। দেখুন, যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে কোস্টলাইন এরিয়াতে এই মসজিদটি কদিনার দরগা নামে পরিচিত। যদি পুরো কথা দেখেন, পুরো নাম যদি আপনাদের জানতে হয়, তাহলে এর নাম হলো হজরত কাচি পিয়ার বাবা দরগা। এবং এই দরগা কোনোদিন কোনো মানুষ এই দরগাকে নিয়ে কোনোদিন সন্দেহ করেনি। কিন্তু কালকে যখন রেড করা হয় গুজরাট এটিএস এর পক্ষ থেকে, সেখানে দেখা যাচ্ছে এই দরগায় বিশাল পরিমাণে অস্ত্র তারা মজুত করে রেখেছেন। এবং গোটা ঘটনা পুলিশকে কিন্তু চমকে দেয় যে একটি দরগা, যেখানে ধর্মীয় আচার আচরণ পালন করা হবে, যেখানে ইসলামিক চর্চা করা হয় নিয়মিত, যেখানে আহ, সমাজকে ভালো দিকে নিয়ে যাওয়ার বাণী দেওয়া হয় বলে ধরে নেওয়া যায়, সেখানে এত বিশাল পরিমাণে অস্ত্র কেন মজুত করে রাখা হলো? এবং এমন একটি সেন্সিটিভ প্লেসে এই দরগাটা মানে বর্তমানে অবস্থিত, যা ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ফলে আলটিমেটলি যখন সেই দরগায় যাওয়া হয় তখন এত অস্ত্র পাওয়া যায়, তা কিন্তু নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। এবং কালকে কিন্তু 100 জনের বেশি পুলিশ আধিকারিক সেই দরগাতে কিন্তু রেড করে। কেন রেড করে, কেন এত বিশাল সিকিউরিটি পার্সোনালকে নিয়ে রেড করা হলো, তারও কিন্তু একটা কারণ আছে। কারণ এই সোমনাথগির অঞ্চল যাকে নিয়ে আমি এত আলোচনা করছি, এই দরগা সেখানেই অবস্থিত। এবং সেখানে কিন্তু শেষ এক সপ্তাহ ধরে পুলিশ কিন্তু এই রকম ইল্লিগাল কনস্ট্রাকশনকে ভেঙে দেওয়ার জন্য একদম কড়া অ্যাকশনে ঝাঁপিয়ে পড়েছে। কিছুদিন আগে এই অঞ্চল থেকে একটি খবর এসেছিল, মানে দুদিন আগে, সেখানে বলা হচ্ছে 12টি ইল্লিগাল প্রপার্টিস তারা কিন্তু সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে। এবং সেই ইল্লিগাল প্রপার্টিগুলোর মধ্যে দরগা, মসজিদ, মাদ্রাসাই কিন্তু ছিল। অর্থাৎ রিলিজিয়াস অ্যাক্টিভিটি হয় এই রকম 12টি প্রপার্টিস তারা সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে। কারণ সেই মসজিদগুলো, সেই মাদ্রাসাগুলো গভর্নমেন্ট ল্যান্ডের উপর তৈরি করা হয়েছে ইল্লিগালভাবে। এমনকি সরকারি সম্পত্তি তারা নিজেদের সম্পত্তি ভাবতে শুরু করেছিলেন। এবং গুজরাট পুলিশ যে অ্যাকশন নিয়েছে তা হয়তো তারা এক্সপেক্টও করেনি। তাই পার্টিকুলারলি এই অঞ্চলটি অত্যন্ত সেন্সিটিভ প্লেসে পরিণত হয়েছে, কারণ পুলিশ আধিকারিকরা যখন মন্দির, মাদ্রাসায় রেড করতে যাচ্ছে, তখন সাধারণ মানুষ, এই অঞ্চলের শিশু, নারী, তারা কিন্তু পুলিশকে বাধা দিচ্ছেন। এই 12টি প্রপার্টিজ যাকে নিয়ে আমি বলছি ইল্লিগাল কনস্ট্রাকশন, যখন সেগুলো ভাঙতে যায় গুজরাট পুলিশের এটিএস, অ্যান্টি টেরোরিস্ট যে স্কোয়াড, তখন কিন্তু প্রায় 100 জনের কাছাকাছি নারী, শিশু, তারা কিন্তু পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ে বাধা দেওয়ার সৃষ্টি করে। যদিও এই পুরো ঘটনায় প্রায় 20 জনের কাছাকাছি ডিটেন করা হয়েছে এবং বোঝানো হয়েছে যে কোনো বাধার কাছে অন্তত ভারতের যে গোয়েন্দা দপ্তর, গুজরাট এটিএস, তারা হার মানবে না, থামবে না। কারণ এই কনস্ট্রাকশনগুলো ইল্লিগাল, বেআইনিভাবে তৈরি, সরকারি সম্পত্তির উপর তৈরি, সরকারি জমির উপর তৈরি। এই রেড যখন করা নিয়ে গুজরাটের পার্টিকুলারলি সোমনাথগির অঞ্চল উত্তপ্ত, ঠিক তখনই এই দরগা, আরো একটি দরগা থেকে খবর এলো যে তারা বিশাল পরিমাণে অস্ত্র জমিয়ে রেখেছে, অস্ত্র মজুত করে রেখেছে, এবং সেগুলো কোন কাজে ব্যবহার করা হবে তার কোনো উত্তর এই অঞ্চলের কেউই দিতে পারেনি। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে বোম স্কোয়াডও দরগাতে ট্রাভেল করে, রেড করে, এবং কেয়ারটেকার যিনি ছিলেন সেই দরগার,
তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়, ডিটেন করা হয়। এই দরগার পুরো নাম হজরত কাচি পিয়ার বাবা দরগা, এবং এত শার্প ওয়েপেন্স এখান থেকে পাওয়া গেছে যে পুলিশ পুরো চমকে যায়। এবং এই অঞ্চলের কেয়ারটেকারকে অ্যারেস্ট করা হয়েছে এই পার্টিকুলার দরগার, এবং সেকশন 135 অফ গুজরাট পুলিশ অ্যাক্টের আন্ডারে তার বিপক্ষে মামলা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশ্ন হলো, এত এত অস্ত্র কোথা থেকে এলো, কি কাজে এগুলোকে ব্যবহার করা হবে, এবং এই দরগা বা মাদ্রাসা কিংবা এই ধরনের রিলিজিয়াস অ্যাক্টিভিটির জন্য তৈরি ইনফ্রাস্ট্রাকচার দিনের পর দিন ফরেন ফান্ডিং নেয়। আমি আপনাদের সামনে এক্সপোজ করেছি সেগুলো। আজকে এই অস্ত্রের পিছনে ফরেন ফান্ডিং নেই তো? এই প্রশ্ন কিন্তু গোয়েন্দাদের পক্ষ থেকে ভীষণ মাত্রায় তোলা হয়েছে। এবার এই ঘটনা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? কারণ কালকে গুজরাট এটিএস আরও একটা জায়গায় রেড করে, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কালকে গুজরাট পুলিশ খুঁজে পেয়েছে যে কবরস্থানে অস্ত্র জমিয়ে রাখা হচ্ছে, মজুত করে রাখা হচ্ছে। মানে আপনি কখনো ভাবতে পারবেন যে কবরস্থানের মাটিতে ভুরি ভুরি অস্ত্র মজুত করে রাখা হবে? এবং পুলিশ মনে করছে এই দরগার অস্ত্র মজুত করার সঙ্গে কবরস্থান থেকে উদ্ধার হওয়া অস্ত্রের কোথাও না কোথাও লিঙ্ক আপ আছে। কালকে পুলিশের পক্ষ থেকে এই অঞ্চলে যে কাশ্মীরিরা হঠাৎ করে এসেছেন তাদেরকে ডিটেইন করা হয় জিজ্ঞাসাবাদের জন্য, এবং পরবর্তীকালে জানা যায় যে গুজরাটের একটি কবরস্থান যা কালোল গান্ধীনগর অবস্থিত, সেখানে এক টেরোরিস্টকে অ্যারেস্ট করার পর তিনি স্বীকার করেন তিনি অস্ত্র কবরস্থানে লুকিয়ে পড়েছেন। এবং একই সঙ্গে মানে গুজরাট থেকে এক টেরোরিস্টকে অ্যারেস্ট করা হয়, এবং একই সঙ্গে একই সময় উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে দুজন টেরোরিস্টকে অ্যারেস্ট করা হয়। এবার গুজরাটের সেই টেরোরিস্টের সঙ্গে রাজস্থান এবং উত্তরপ্রদেশের যে টেরোরিস্ট অ্যারেস্ট হয়েছেন তার লিঙ্ক আপ আছে, তা স্পষ্ট হয়ে যায়। এবং তারা সকলেই এই কবরস্থান থেকে অস্ত্র সরবরাহ কাজ করার কাজটি করতেন, এবং তারা নিজেরাও স্বীকার করেছেন তারা কবরস্থানে অস্ত্র এইভাবে জমা করে রাখতেন। যিনি অ্যারেস্ট হয়েছেন তার নাম সায়েদ জাইকির, তাকে আবার হায়দ্রাবাদ থেকে অ্যারেস্ট করা হয়। এবার বিষয়টি কিভাবে লিঙ্ক আপ করা হয়েছে আমি আপনাদের সহজ ভাষায় বলি। সেখানে বলা হয়েছে তারা একটি নির্দিষ্ট কবরস্থানকে অস্ত্র মজুত করার জন্য ব্যবহার করত, এবং গান্ধীনগরে সেই কবরস্থান, যে কবরস্থানে তারা অস্ত্র রাখত, সেখানে গিয়ে বাকি দুই টেরোরিস্ট উত্তরপ্রদেশ এবং রাজস্থানে তারা সেই অস্ত্রকে কালেক্ট করত। এবং হায়দ্রাবাদ থেকে যে টেরোরিস্টকে অ্যারেস্ট করা হয়েছে সাইদ জাইকির, তিনি আবার সেই কবরস্থানে কিছু ক্ষেত্রে পৌঁছাতেন অস্ত্রগুলোকে সংগ্রহ করার জন্য। অর্থাৎ এটা একটা বড় নেটওয়ার্ক, এবং কবরস্থানে অস্ত্র জমিয়ে রাখা হচ্ছে এবং সেই অস্ত্র গুজরাটের কোস্টাল এরিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই প্রবণতা পুলিশ কিন্তু এর আগে দেখতে পায়নি। ফলে সব মিলিয়ে কালকে যে প্রবণতা তৈরি হলো তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। পাশাপাশি হায়দ্রাবাদ থেকেই, মানে এই যে সাউথের হায়দ্রাবাদ থেকেই আরও এক ব্যক্তিকে কালকে অ্যারেস্ট করা হয়েছে, যিনি সরাসরি রিসিন নামক বিষটিকে প্রয়োগ করে বড়সড় হামলার পরিকল্পনা করেছিলেন। সেই রিসিন দিল্লি ব্লাস্টে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। আমি এই বিষয়ে একটি সেপারেট ভিডিও বানাবো, কারণ কালকে হায়দ্রাবাদ পুলিশ, ভারতের গোয়েন্দারা এই রিসিনকে কেন্দ্র করে একটি নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক সরাসরি আইসিসের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু প্ল্যান সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে। আমি ডিটেল ভিডিও এই ভিডিওতে আজকে এই চ্যানেলেই বানাবো, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পাবেন। তবে যাই হোক, কালকে দরগাকে নিয়ে উত্তপ্ত হলো ভারতের একটি প্রান্ত, উপকূলবর্তী অঞ্চল, যেখানে বিশাল পরিমাণে অস্ত্র উদ্ধার হলো। 12টি মসজিদ ইল্লিগাল কনস্ট্রাকশন সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হলো, এবং কবরস্থান থেকে অস্ত্রের সন্ধান পেল, যে প্রবণতা ভারতে কিন্তু এর আগে সে অর্থে দেখা যায়নি। অর্থাৎ পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে, এবং দিল্লি ব্লাস্টের পর যে প্রবণতা তৈরি হয়েছে তার যদি সমূলে উৎপাটন করা না যায়, তাহলে কিন্তু ভারতের সুরক্ষার জন্য, ভবিষ্যতের জন্য অত্যন্ত খারাপ কিছু পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে, তা কিন্তু বলাই যায়। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।